বুধবার রাত থেকে আবার উত্তপ্ত বাংলাদেশের পরিস্থিতি। মৌলবাদীদের রোষে প্রাক্তন রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাসভবন কিশোরগঞ্জে, সেখানে প্রাক্তন রাষ্ট্রপতির বাড়িতে হামলা চালানো হয়। আওয়ামী লীগের কার্যালয়, একাধিক কার্যালয় ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। বহু নেতা কর্মী আওয়ামী লীগে তাদের বাড়িতে হামলা চালানো হয়েছে এবং দিকে দিকে গোটা দেশ জুড়ে বিভিন্ন প্রান্ত থেকে যে ছবি সামনে আসছে, খুলনা, চট্টগ্রাম, সিলেট, রংপুর, বিভিন্ন জায়গায় দেশের আওয়ামী লীগ নেতাদের বাড়ি ভাঙচুরের ছবি সামনে আসছে। আমরা দেখেছি শেখ মুজিবুর রহমান তার যে ৩২ নম্বর ধানমন্ডির বাড়ি, সেখানে হামলা চালানো হয়, বুলডোজার দিয়ে সেই বাড়ি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। পাশে শেখ হাসিনার বাসভবন সুধা সদন, সেখানে আগুন লাগিয়ে দেওয়া হয়। মুরাল ফলক সমস্ত ভাঙচুর করা হচ্ছে। বিভিন্ন প্রান্ত থেকে এই ছবি সামনে আসছে। বাদ যাচ্ছেন না শিল্পীরাও। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। রাজীব, তাহলে যে ঘটনা ঘটে চলেছে বুধবার রাত থেকে নতুন করে উত্তপ্ত একের পর এক অশান্তির ঘটনা, হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, যেখানে নেই পুলিশ, নেই সেনা, বাংলাদেশ কার্যত একেবারে যারা বিশৃঙ্খলা ছড়াচ্ছে তাদের নিয়ন্ত্রণে, সব মিলিয়ে কি গৃহযুদ্ধের পথে বাংলাদেশ? অবশ্যই এরকমটা বলা যেতে পারে, গৃহযুদ্ধের পথে বাংলাদেশ। বাংলাদেশের বর্তমান অবস্থা যদি পর্যালোচনা করা যায়, তাহলে বাংলাদেশের প্রত্যেকটি শহরে, প্রত্যেকটি জায়গায় আওয়ামী লীগের কর্মী, সমর্থক, নেতা এবং প্রাক্তন মন্ত্রীদের মারধর করা হচ্ছে, বাড়িঘর ভেঙে দেওয়া হচ্ছে, আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে। বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতির বাড়িতে হামলা হয়েছে। বাংলাদেশের শিল্পী, সাহিত্যিক, সাংবাদিকদের উপরে হামলা হচ্ছে। যারাই গণতন্ত্রের পক্ষে কথা বলছেন, যারাই বাংলাদেশে এই অরাজক পরিস্থিতির বিরুদ্ধে সুর চড়াচ্ছেন, তাদের বিরুদ্ধে হামলা হচ্ছে এবং এই হামলার ঘটনা ক্রমশ বাড়ছে এবং সরকারি মদত রয়েছে। আর এত কিছুর মধ্যে আমরা দেখলাম যে শেখ মুজিবের বাড়িতে হামলা, সেখানে ধানমন্ডিতে যেভাবে হামলা শুধু নয়, বাড়িঘর ভাঙচুর করা, লুট করা এবং বাংলাদেশের সামগ্রিক ঐতিহ্য, ইতিহাস জড়িত যে বাড়িটিকে ঘিরে, সেই ধানমন্ডির ৩২ নম্বর বাড়িটিকে কার্যত একেবারে ধূলিসাৎ করে দেওয়া হয়েছে এবং তার পাশে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এই পুরো ঘটনা যদি তুমি দেখো, প্রবাহ যেদিকে এগোচ্ছে, বাংলাদেশ একেবারে নৈরাজ্যের দেশে পরিণত হয়েছে। বাংলাদেশ এই মুহূর্তে সম্পূর্ণ নৈরাজ্যের দেশ এবং সেই নৈরাজ্য তৈরি হয়েছে, চলছে একেবারে সরাসরি সরকারি মদতে। যে সরকার সেখানে চলছে ছাত্র যুবদের ইশারায়, সেই ছাত্র যুব যারা মৌলবাদী ছাত্র যুব, যারা চাইছে এই মুহূর্তে যে বাংলাদেশকে অস্থির তৈরি করে, অস্থির পরিস্থিতি তৈরি করে ক্ষমতায় বসতে, ক্ষমতা চালিয়ে যেতে, কার্যত মোহাম্মদ ইউনূস এখন তাদের হাতের পুতুলে পরিণত হয়েছে। আর এই বাংলাদেশের পরিস্থিতি দেখে ভারতকে রীতিমতো চিন্তা করতে হচ্ছে কি হবে। তার কারণ ভারত বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র এবং বাংলাদেশের অভ্যন্তরে ভারত বিদ্বেষ মাথাচাড়া দিচ্ছে। এবং আমরা জানি যে বাংলাদেশ যবে থেকে স্বাধীন রাষ্ট্র হয়েছে, যবে থেকে দেশ ভাগ হয়েছে, তবে থেকে বাংলাদেশের ভেতরে ভারত বিদ্বেষী মনোভাব বেশ কিছু শতাংশের মানুষ রয়ে গিয়েছে। তার কারণ যারা পাকিস্তানি আর্মির, পাকিস্তানি সেনার পক্ষ নিয়েছিলেন, যারা দেশ ভাগ চেয়েছিলেন, যারা সেই মুহূর্তে স্বাধীনতা চাননি, তাদের একটা বড় অংশ রয়ে গিয়েছে। যারা দীর্ঘ কয়েক দশক ধরে সরকারি চাপে এবং আওয়ামী লীগের সরকারের কারণে তারা মুখ বন্ধ রেখেছিল, এখন যেই না আওয়ামী সরকার সেখান থেকে পতন হয়েছে, শেখ হাসিনাকে পালিয়ে ভারতে আশ্রয় নিতে হয়েছে, তারপর তারা সক্রিয় হয়ে উঠেছে। আর তাদের সক্রিয়তার সঙ্গে যোগ হয়েছে পাকিস্তানি মদত এবং সেখানে যে জামাত গোষ্ঠী, সেই জামাত গোষ্ঠী এবং ইসলামিক শক্তি তারা মাথাচাড়া দিয়েছে। সার্বিকভাবে বাংলাদেশের যে সামগ্রিক যা সাধারণ মানুষ, যে আম জনতা, তাদের কিন্তু নাভিশ্বাস উঠছে। দ্রব্যমূল্য, নিত্যপণ্যের একের পর এক মূল্য বৃদ্ধি, কর্মসংস্থান নেই, পেটে দুবেলা দুমুঠো ভাত জোগাড়ের যখন দুশ্চিন্তা, তখন সেখানে এই নৈরাজ্য, তখন সেখানে ভারত বিদ্বেষ, তখন সেখানে লুটতরাজ, আগুন। রাজীব, তুমি আমাদের সঙ্গে থাকো। আমাদের সঙ্গে এই মুহূর্তে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তীও রয়েছেন। রাজাগোপাল বাবু, যে ছবি আমরা বাংলাদেশে দেখতে পাচ্ছি, গত 6 মাসে বারবার করে উত্তপ্ত হয়েছে বাংলাদেশ। 5ই আগস্ট থেকে এটা 5ই ফেব্রুয়ারিতে যে ছবি আমরা দেখলাম, মুজিবুর রহমানের বাড়ি ভাঙা থেকে শুরু করে পর এখন গোটা দেশ জুড়ে আওয়ামী লীগ নেতাদের বাড়ি, কার্যালয় ভাঙচুর করা হচ্ছে। প্রাক্তন রাষ্ট্রপতি বাদ যাচ্ছে না শিল্পীরা। সামান্যতম সমালোচনা, সামান্যতম প্রতিরোধ এবং একেবারে রোষের মুখে পড়তে হচ্ছে সেই সমস্ত প্রতিবাদীদের বা শিল্পীদের। কোন পথে এগোচ্ছে এই বাংলাদেশ? হ্যাঁ, দেখুন, বাংলাদেশকে নিয়ন্ত্রণ করার কেউ নেই, দেশের মধ্যে তো কেউ নেই। এখানে যে সরকার আছে, সেই সরকার আইন মোতাবেক মেনটেন করতে তারা ব্যর্থ।
এবং কিছুটা তারা মনে করছে এইভাবেই চললে বুঝি সেখানকার যদি গণতান্ত্রিক শক্তি নিষ্ক্রিয় হয়ে পড়ে সেটা তাদের সুবিধে, তার ফলে পরোক্ষ মদত তাদের রয়েছে। এবং আন্তর্জাতিক মহল বেশ কিছু নিষ্ক্রিয়। অনেকে ভেবেছিল বোধহয় ট্রাম্পের 20 তারিখে আসছে, তারপরে বিরাট কিছু ঘটবে, কিন্তু উনি বাংলাদেশ স্পেসিফিক কোনো অ্যাকশন নেননি এখনো পর্যন্ত। এবং ভারতও মোটামুটি ভাবে নীরব আছে, একটা দুটো নিয়ে তরফ থেকে স্টেটমেন্ট বের করানো ছাড়া। এর ফলে বাংলাদেশের যারা এই ধরনের নৈরাজ্য সৃষ্টিকারী, যারা গণতন্ত্রে বিশ্বাস করে না, ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করে না, যাদের ISI এর প্ল্যানিং ডিজাইন রয়েছে এবং টাকা পয়সা মদত অন্য নানান জায়গা থেকে আসছে, তারা মনে করছে এটাই তাদের সময়, তারা যা খুশি তাই করছে। আওয়ামী লীগ বা যে কোনো ধরনের গণতান্ত্রিক যার মূল্যবোধ আছে তাকেই তারা মারধর করছে, মহিলা কেউ ছাড়ছে না। এই অরাজক অবস্থাকে নিয়ন্ত্রণ করার জায়গায় বাংলাদেশ নেই। আপনারা গৃহযুদ্ধের কথা বলছেন, গৃহযুদ্ধ করতে গেলে তো আরেক তো প্রতিপক্ষ লাগে, সেটা কেউ নেই, একবারে সবাই নিষ্ক্রিয় হয়ে গেছে। এই ধরনের সিচুয়েশন আমরা আগে কোথাও খুব একটা দেখিনি, যে বাংলাদেশের গণতন্ত্র বড়ই নড়বড়ে। আমরা ভেবেছিলাম বাংলাদেশের গণতন্ত্রের একটা বোধহয় তার একটা শক্তি আছে, তাহলে কিছু মানুষ তো সজাগ থাকতো, কোনো মানুষই সজাগ নেই, সবাই ভয় ভীতু হয়ে পড়েছে। এই জায়গায় দাঁড়িয়ে বলছেন এই দেশটা যে আফগানিস্তান হতে চলেছে, এটা বলতে আর কোনো দ্বিধা নেই। কিছুদিন পরে দেখবে সব স্কুল কলেজ বন্ধ হবে, বোরখা পড়তে হবে, এইসবই যেটা যে আফগানিস্তানে দেখছি, মিউজিক বন্ধ, শিল্পকলা বন্ধ, এইগুলোই ফিরে আসছে বাংলাদেশে। কিছু মানুষ মনে করছেন যে এটাই বুঝি ধর্মচর্চা, এটাই বুঝি জীবনের আনন্দ, কিন্তু তারা ভুলে গেছে যে যেখানে যে দেশ তৈরি হয়েছে গণতন্ত্রের মধ্য দিয়ে, ধর্ম নিরপেক্ষতার মধ্য দিয়ে, যে দেশের স্বাধীনতার জন্য ভারতের বিরাট অবদান রয়েছে, কয়েক হাজার ভারতীয় সেনা জীবন দিয়েছে, কয়েক হাজার ভারতীয় সেনা সে দেশের মুক্তিযোদ্ধাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ছদ্মবেশের লড়াই করে বাংলাদেশকে স্বাধীন করেছে। এই সব ভুলে গেছে, তারা তাদের নিজেদের ইতিহাস ভুলে যেতে চাইছে। যে জাতি নিজেদের ইতিহাস ভুলে যায়, নিজেদের ঐতিহ্য সংস্কৃতি ভুলে যায়, তার তো বোঝাই যাচ্ছে সে কোন পথে যেতে চাইছে। বাংলাদেশ যখন স্বাধীন হয়েছিল অনেকে বলেছিল যে গড ক্যান অনলি সেভ দ্যাট কান্ট্রি, ভগবানই একমাত্র রক্ষা করতে পারেন। কেন তেমনই তার দারিদ্র তার অবস্থা ছিল, কিন্তু সেই জায়গা থেকে শেখ হাসিনা দেশটাকে অনেক উঁচুতে নিয়ে গেছেন। নিশ্চয়ই তার স্বৈরতান্ত্রিক মনোভাব হয়তো ছিল, কিন্তু অর্থনৈতিক দিক থেকে কিন্তু বাংলাদেশ, সামাজিক দিক থেকে বাংলাদেশ অনেকটাই উন্নত হয়েছে। এখন মানুষ মনে করছে এটা সঠিক উন্নয়ন নয়, মৌলবাদী আচ্ছন্ন থাকাটাই হচ্ছে সঠিক উন্নয়ন। আফগানিস্তানই তাদের কাছে মডেল। এখন আমার ভারতবর্ষের পক্ষে আমাদের কিছুই করার নেই, আমরা নীরব দর্শক হয়ে দেখছি। অসহায় মানুষের আর্তনাদ দেখে আমাদের কষ্ট হচ্ছে, আমরা টেলিভিশনে কথা বলছি, এর বাইরে আমাদের বোধহয় কোনো ভূমিকা নেই। রাজা গোপাল বাবু, আপনাকে একটু সঙ্গে থাকতে বলবো। শেখ মুজিবুর রহমানের বাড়ি ধূলিসাৎ, ভারতের তরফ থেকে নিন্দা করা হয়েছে। মুজিবের বাড়িকে ঐতিহাসিক বলে উল্লেখ করেছে নয়াদিল্লি, এবং জনগণের সাহসী প্রতিরোধের প্রতীক ছিল ওই বাড়ি। নয়াদিল্লির তরফ থেকে গোটা ঘটনার নিন্দা জানানো হয়েছে। আমরা এই বিষয় নিয়েও রাজীবের কাছে যাব। শুভদীপ, একেবারে রাজীব রয়েছে আমাদের সঙ্গে। রাজীব, নয়াদিল্লির তরফ থেকে নিন্দা করা হয়েছে, যদিও আমরা জানি যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার, তারাও বলেছেন এই ঘটনা অনভিপ্রেত। একটা প্রশ্ন উঠছে যে মোহাম্মদ ইউনূস অনভিপ্রেত বললেও এই ঘটনা আটকানোর জন্য বা তারপর থেকেও যা যা হয়ে চলেছে, প্রাক্তন রাষ্ট্রপতির বাড়ি হামলা বা আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়ি হামলা, একের পর এক কলাকুশলী অভিনেতা অভিনেত্রী তাদের বাড়ির উপর হামলা, কেন আটকানোর চেষ্টা করছে না মোহাম্মদ ইউনূস সরকার? দেখো, প্রথমে শুভদীপ বলে রাখি যে ভারত সরকারের তরফ থেকে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল তিনি গতকাল বিবৃতি দিয়ে জানিয়েছেন যে বাঙালির ইতিহাস, বাঙালির ঐতিহ্য, বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস জড়িত রয়েছে এই ধানমন্ডির এই 32 নম্বর বাড়িটিতে। আর সেটিকে ধ্বংস করে ফেলা, এইভাবে নষ্ট করে ফেলা, একেবারে সেখানে যে মিউজিয়াম ছিল সেগুলোকে নষ্ট করে দেওয়া কার্যত দুর্ভাগ্যজনক এবং এক্ষেত্রে নিন্দা করা প্রয়োজন, তাই নিন্দা করেছে ভারত। আর তুমি যে প্রশ্নটা করছো যে বাংলাদেশে একের পর এক, প্রথম থেকেই যে খবর আমি বলছিলাম, যে কথা আমরা যেদিকে নজর রাখছিলাম,
যে বাংলাদেশে 5 আগস্টের পর থেকে প্রথমে কি শুরু হয়েছে। প্রথমে শুরু হলো আওয়ামী লীগের নেতা, আওয়ামী লীগের যারা প্রাক্তন মন্ত্রী তাদের ধরে ধরে জেলে ঢোকানো, মারধর করা, বাড়িঘর ভাঙচুর করা, আগুন দেওয়া। তার পরবর্তীতে আমরা কি দেখলাম, সংখ্যালঘু মানুষ যেখানে সারা রয়েছেন তাদের উপরে আক্রমণ। তারপরে আমরা দেখলাম সেখানে প্রাক্তন রাষ্ট্রপতির বাড়িতে আক্রমণ। তারপরে আমরা দেখলাম ধানমন্ডিতে এই যেখানে মুজিবুরের যা কিছু স্মৃতি রয়েছে, যা কিছু রয়েছে সেখানে সেগুলোকে ইতিহাসকে মুছে ফেলা। এখন আমরা দেখছি সাহিত্যিক, শিল্পী, সাংবাদিক, অভিনেত্রী তাদের আক্রমণ, এবং শুধু আক্রমণ নয়, তাদের দেশদ্রোহের মামলায় ফাঁসিয়ে দেওয়া, দেশদ্রোহের মামলায় জেলে ঢোকানো। এই সব কিছুই ইঙ্গিত দিচ্ছে একেবারে স্পষ্টভাবেই যে বাংলাদেশের এই অরাজক পরিস্থিতিটা চালিয়ে যেতে চাইছে ইউনূস সরকার। তার কারণ 6 মাস পরেও তারা এই অরাজকতা বন্ধ করতে পারেনি, কার্যত বন্ধ করতে তারা চাইছে না। তার কারণ এই অরাজক পরিস্থিতি যতক্ষণ চলবে ততক্ষণ মানুষ সেদেশে নির্বাচন চাইবে না, কোনো সেদেশের মানুষ গণতন্ত্রের কথা ভাববে না। এই অরাজক পরিস্থিতির মধ্যে মেতে থাকবে, ভারত বিদ্বেষের আফিম তাদের খাওয়ানো হবে। আর এটা চলতে থাকলেই সেদেশে নির্বাচন না হলেই এই যে ছাত্র সংগঠন, যারা বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন, তারা তাদের একেবারে যে পরিকল্পনা রয়েছে, তারা একটি রাজনৈতিক দল গঠন করবে। সেক্ষেত্রে জনমতের প্রয়োজন। সেই জনমত ভারত বিদ্বেষ এবং কট্টর মৌলবাদের পথ, সেই পথেই তারা হাঁটছে এবং সেদিকেই বাংলাদেশ এগিয়ে চলেছে। রাজীব, সঙ্গে থাকো। আর এই জায়গা থেকে আমি আরো একবার রাজাগোপাল বাবু আপনার কাছে আসবো। রাজাগোপাল বাবু, এই যে মুজিবুর রহমানের বাড়ি ভাঙা হলো, বুলডোজার দিয়ে কার্যত গুড়িয়ে দেওয়া হলো, নিশ্চিহ্ন করে দেওয়া হলো, তার প্রতিবাদ ভারত জানিয়েছে। কিন্তু ইউনূসের তরফ থেকে যেটা বলা হচ্ছে এই ঘটনা অনাকাঙ্ক্ষিত এবং অনভিপ্রেত, কিন্তু তাদের তরফ থেকে এটা রোখার কোনো পদক্ষেপ কিন্তু সেই সময় দেখতে পাওয়া গেল না। যে সংস্কার, যে গণতন্ত্র প্রতিষ্ঠার প্রতিশ্রুতি অন্তর্বর্তী সরকার দিয়েছিল, ইউনূস প্রশাসন দিয়েছিল, আদতে দেখতে পাওয়া গেল তার কোনো চিহ্নই নেই, তার কোনো সেদিকে কোনো লক্ষ্যই নেই। হ্যাঁ, দেখুন, ইউনূসকে বোঝা যাচ্ছে না একটা দ্বৈত নীতি। একদিকে ভাবখানা দেখাবো যে আমি খুব ভালো মানুষ, আর একদিকে বুঝেছেন আমি নীরবতা থেকে ওদের বলে দেবো, যাও তোমরা যা করছো করো, ঠিক আছে, পরে একটা স্পেস স্টেটমেন্ট দেবো যে এটা অনভিপ্রেত ছিল বা সঠিক কাজ হয়নি। এই ধরনের এগুলো তো কেউ তো শুনে না। যা দুর্বৃত্ত এই ধরনের স্টেটমেন্ট, হ্যাঁ, সেই স্টেটমেন্টে তারা হাসি পায়। তারা জানে তাদের কাজ করার অধিকার রয়েছে, ভাঙার অধিকার রয়েছে, সরকারের সমর্থন রয়ে গেছে, এবং তারা মনে করছে বিশ্বজোড়া নীরবতা এটাই তাদের হাতিয়ার, এটাই তাদের অনুপ্রেরণা। বাংলা নীরব, ভারত নীরব, যে দুর্দণ্ড প্রতাপ ট্রাম্পের জন্য সারা বিশ্ব বসেছিল তিনিও নীরব। এখন তো এই দুষ্কৃতীদের তো মৌকা না, এটাই তাই। দেখুন আরো কি কি করে, আমরা তো ভাবতেই পারছি না যে এগুলো হতে পারতো, হয়েছে। আরো কি কি হবে আমাদের স্বপ্নের বাইরে, চিন্তার বাইরে, সেগুলো হয়তো ঘটে যাবে। যে দেশে গণতন্ত্র মজবুত নয়, এই যে আমরা দেখলাম একেবারে মজবুত গণতন্ত্র নয়, মানুষ এসে পথে কখনো দাঁড়াতে পারছে না। মানুষের অবশ্য অসহায় মানুষ, অস্ত্রশস্ত্র নিয়ে সব হাজির হয়ে গেছে সব মৌলবাদীরা। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে আত্মবিশেষ কিছু করা নেই। সরকার যে রক্ষক সে যদি ভক্ষক হয়ে যায়, তাহলে তো আমরা জানি ইতিহাস আমাদের বলে শিখিয়েছে যে কি হওয়ার সম্ভাবনা থাকে। সুতরাং সেই সম্ভাবনাই ঘটছে। দেখা যাক, মানুষ যদি সময় মতন জবাব দিতে পারে, বদলা দিতে পারে, তাহলেই হবে। কিন্তু হয়তো বাংলাদেশ ভারতের উপর ভরসা করেই স্বাধীনতা পেয়েছে। এখন যারা বাঁচতে চাইছেন তারাও ভাবছি হয়তো ভারতবর্ষ এগিয়ে আসবে। এখন সেই ভারতবর্ষ, 71-এর ভারতবর্ষকে যারা যেভাবে দেখেছিল, আর এই আধুনিক কালের ভারতবর্ষ একটু ভিন্ন, সে তার নিজস্ব স্বার্থ নিয়ে চলতে চাইছে। আমাদের নিঃসন্দেহে ভারতের স্বার্থ আছে, সিকিউরিটি কাউন্সিলে আমরা মেম্বার হব, আমরা কাউকে চটাবো না, পার্শ্ববর্তী দেশের অসহায় মানুষ বিব্রত হচ্ছে জেনেও আমরা নীরব থাকছি, কারণ আমাদের বেশ কিছু নিজস্ব স্বার্থ রয়েছে। আমরা ভাবছি এই সমস্ত স্বার্থগুলো যদি চরিতার্থ হয়, তাহলে হয়তো আমরা ভালো করে প্রতিবেশীদের পাশে দাঁড়াতে পারবো। এই মুহূর্তে নীরবতা ছাড়া ভারত সরকার মনে করছে আর কিচ্ছু করার নেই। তার ফলে যা ঘটছে আরো ঘটতে থাকবে, আগামী দিনে আরো ভয়ঙ্কর হতে পারবে, যদি না কড়া ভাষণ শাসন কোনো জায়গা থেকে আসে, কোনো একটা জায়গা থেকে স্ট্রং সিগন্যাল বন্ধ করো, সেইটা আসার সম্ভাবনা আমি আর দেখছি না। একদমই। কোন দিকে সেক্ষেত্রে বাংলাদেশের পরিস্থিতি এগিয়ে চলেছে, বাংলাদেশের পরিস্থিতির দিকে আমাদের নজর অবশ্যই থাকবে। রাজাগোপাল বাবু, আপনাকে অনেক ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।